সাংসারিক দ্বৈত জীবনে যিনি বেশি সক্ষম তিনিই উপার্জন করবেন, সেটা কি আমরা সত্যি মেনে নিতে পারি? আজকের আধুনিক সমাজে জেন্ডার বায়াসড না হয়ে কি সেই সিদ্ধান্তটুকু মেনে নেওয়া যায়? আমরা ঠিক কী ভাবি? নাকি আজও নারী পুরুষের সংসারে সেটা নিয়ে চলতে থাকে একটা শীতল দ্বন্দ্ব? আজকে এমন কিছু নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি পারমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে। আপনারা সকলেই জানেন বন্ধুরা যে আমাদের প্রতি পর্বে একজন বিশেষ অতিথি থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি, যার জীবনের সত্য আজকে আমরা তুলে ধরব আপনাদের কাছে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আর্য বিদ্যাপীঠ কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর শ্রীমতী ছন্দা বিশ্বাস। আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নমস্কার দিদি। নমস্কার। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মঞ্চে জীবন যোদ্ধার এই পর্বে। দিদি, প্রথমেই জানতে চাইবো, আজকের অনুভূতি তো একটু ভিন্ন। আজকে আপনি একটা ভিন্ন পরিচয়ে আমাদের মুখোমুখি উপস্থিত। কেমন লাগছে সেই অভিজ্ঞতা একজন জীবন যোদ্ধা হিসেবে আজকে আপনার এই আমন্ত্রণ? প্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানের আহ্বান জানানোর জন্য, এবং নামটা আমার ভীষণ ভালো লেগেছে, জীবন যোদ্ধা। এবং আমরা প্রত্যেকেই জানি যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকেই তার যুদ্ধটা শুরু হয়। ঠিক। আর সেটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি যুদ্ধটা। তো এই অনুষ্ঠানটা আপনারা যে করছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি প্রথম। কারণ মেয়েদের জন্য কেউ এত করে ভাবে না, বা মেয়েদের কথা কেউ শুনতেও চায় না সমাজে। আর সত্যি করে আমরা নিজেরাও ভাবি না। সেটাই, আমরা নিজেরাও নিজেদের কথা ভাবি না, আর আমাদের কথা শোনার লোকও নেই যে কার কাছে বলবো কথা। কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি এইভাবে যে হয়তো আমার কিছুটা কথা আমি বলতে পারবো। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মেয়ের জীবনই একটা গল্প। একদম। প্রত্যেকটা মেয়ের জীবন নিয়েই একটা করে সিনেমা হতে পারে, মুভি হতে পারে। কাজে আমি খুব খুশি। কি বলবো, কি আলোচনা করব, সেটা আপনার উপর নির্ভর করবে। অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব আপনার জীবনের যুদ্ধের কাহিনীগুলো। আমরা জানি যে কাহিনী নির্বিশেষে চরিত্রগুলো যেমন বদলে যায়, আমাদের গল্প বদলে যায়, কিন্তু প্রত্যেকটা চরিত্রের পেছনেই হয়তো কোনো না কোনো যুদ্ধ লুকিয়ে থাকে। তো আমরা একটু যদি আপনার শুরুর দিনগুলির দিকে চলে যাই, অনেকটা বছর পিছিয়ে হয়তো যেতে হবে আমাদের। দিদি, একটু জানতে চাইবো, আপনি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছেন, নিজেকে যখন দেখছেন, তখন আপনার কি বলে নিজেকে আপনি অনুভব করেন? আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি প্রথম কথাটাই সেটা ভাবি, এবং আমি সবসময় আমার ছাত্রদেরও বলি যে যখনই তুমি আয়নার সামনে দাঁড়াবে, তুমি যেন নিজের চোখের সঙ্গে কথা বলতে পারো এবং বলতে পারো যে তুমি জীবনে এমন কোনো কিছু করোনি যার জন্য তোমার পরিবার, তোমার সমাজের কোনো ক্ষতি হয়েছে। প্রথম কথা এটাই। আর আমি আমার নিজেকে আয়নার সামনে যখন দেখি, তখন আমি নিজেকে জয়ী হিসাবে দেখি। বাহ, যে আমি জয় করতে পেরেছি। সেটাই, আমরা ভিকটিম মোডে কখনোই থাকতে চাই না। না, থাকা উচিতও নয়। ভিকটিম মোডে থাকবো তার মানে কি আমি দুর্বল, নিজেকে দুর্বল প্রমাণ করব? তো আমি তো দুর্বল নই, নারী তো সবলা সব সময়, ঠিক। তাই না? তার জন্য আমাদের ভারতবর্ষে তো নারীদের পূজা ওই জন্যই করা হয়। সবচেয়ে বেশি শক্তিশালী সে নারী। তো আমি তো জয়ী হবই সব সময়। মতো কাজ করে চলেছেন, সংসার সামলে, বাইরেটা সামলে। সত্যি ভালো লাগছে দিদি, আপনার থেকে এই কথাগুলো শুনতে পেরে, পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। আমরা একটু এগিয়ে যাব। আপনার ব্যক্তিগত জীবনটাকে যদি একটু পর্যালোচনা করি, সেখান থেকে দাঁড়িয়ে আপনার জীবনের কোন যুদ্ধটাকে আপনি মনে করবেন যে টার্নিং পয়েন্ট আপনার? এটা সবার জীবনে এমন কিছু ঘটনা থাকে, সেখান থেকে তারা আবার নতুন করে শুরু করে সবটাই। তো সেগুলোই টার্নিং পয়েন্ট হয়।
তো আমার জীবনটা ছোটোবেলার থেকেই আমাদের একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। আমার মা হেডমিস্ট্রেস ছিলেন একটা স্কুলের, বাবা প্রচণ্ড ভালো পড়াশোনায় ছিলেন এবং তিনি বিজনেস করতেন শেষ অবধি। তাদের আদর্শটা দেখেই বড় হয়েছি আমরা 4 ভাই বোন। ভীষণ একটা ডিসিপ্লিনড লাইফ ছিল। হ্যাঁ, 4 ভাই বোন। আমার দিদি প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছেন, আমার ছোট বোন রেলওয়ে স্কুলের পোস্ট গ্রাজুয়েট টিচার, আমার দাদা বিজনেস করে, সবাই এস্টাবলিশড। এবং আমাদের বাবা মায়ের আদর্শ, বিশেষ করে আমার মায়ের যে সংগ্রামটা আমরা দেখেছি, কারণ আমার বাবা বিজনেস করলেও সারাক্ষণ পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকতো, আর সব সময় একটা সংশয়ের মধ্যে দিয়ে সেই ভাষা আন্দোলনের সময় থেকে আমরা ছোটোর থেকে দেখে এসেছি যে মায়ের যে টেনশনটা বাবাকে নিয়ে, বাবা সবসময় বাইরে বাইরেই থাকতো, আন্দোলন নিয়ে থাকতো, বাবার মাথার উপর দামও ধরা হয়েছিল আমাদের। সে মার সেই স্ট্রাগলটা আমাদের ছোট ছোট 4 ভাই বোনকে নিয়ে, সে মার সেই শক্তিটা আমরা সবাই ওনার পেয়েছি। সংগ্রামটা সত্যি। হ্যাঁ, আর আমি বলবো আমরা 3 বোনই সেখান থেকেই হয়তো আমরা এত শক্তিশালী। সত্যিই আমরা খুব শক্তিশালী, নিজেদের শক্তিশালী বলেই ভাবি, এবং সেটা আমাদের মার থেকে আমরা পেয়েছি। তারপর পড়াশুনো করার জন্য, হায়ার স্টাডিজের জন্য আমি গুয়াহাটিতে এলাম। এবং তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি গান করতাম। আচ্ছা। আমি আমার কলেজে পড়ার সময়ও আমি বেস্ট সিঙ্গার ছিলাম, এবং সে গানের থ্রু দিয়েই এমন একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়, সেও মানে মিউজিকের মানুষ। আচ্ছা, সঙ্গীত জগতের। হ্যাঁ, সঙ্গীত জগতের, এবং সে পড়াশোনাও করতো একসঙ্গে। এবং সে মানুষটি এত ভালো মানুষ, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সরল মানুষ আমি খুব কম দেখেছি। এবং আমি পরবর্তীকালে তার প্রতি অ্যাট্রাক্টেড হই, এবং সেই মানুষটিও আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়। জানি সেটা সেটা কি প্রেম। দেখেছে। হ্যাঁ, জানি সেটা প্রেম কিনা সেটাও বলতে পারবো না, কারণ অ্যাট্রাকশনটা সবসময় প্রেম নাও হতে পারে, তাই না? তারপর এখানে পড়াশোনা করলাম। পড়াশোনা করতে করতেই আমার রেজাল্ট আউট হওয়ার আগেই আমাকে গোয়ালপাড়া কলেজ থেকে ডেকে নিয়ে গেল, ওখানে আমি চাকরিতে জয়েন করলাম। সে তখনও পড়াশোনা করছিল কিন্তু। তো আস্তে আস্তে গোয়ালপাড়া থেকে আমি গুয়াহাটিতে আসলাম। এখানে আমি আর্য বিদ্যাপীঠে পেলাম চাকরি। তারও পড়াশোনা শেষ হলো, এবং সে তখন দিল্লিতে পড়াশোনা করতে গেল, এমএসসি স্ট্যাটিস্টিক্সে করবে বলে দিল্লিতে গেল। ঠিক তখন ওই ফিলিংসটা আমাদের মানে দুজনের মধ্যেই আসলো যে আমরা হয়তো দুজনে দুজনকে ভালোবাসি, মানে এই কারণ থাকতে দূরত্বটা। পারছিলাম না। হ্যাঁ, তো সেই তখন থেকেই শুরু। তারপর একটা সময় 1996-এ খুব আমাদের ফ্যামিলিতেও, যেহেতু আমাদের দুটো ফ্যামিলির মধ্যে অনেকটাই ফারাক ছিল, কারণ আমাদের প্রথমত কাস্ট ডিফারেন্স ছিল। আচ্ছা, সেটা নিয়ে কি অনেক সেটা লড়াই নিয়ে করতে না, হয়েছে? সেটা আমাদের লড়াই হয়নি, কারণ আমাদের ফ্যামিলিটা, আমার বাবা মা খুব প্রোগ্রেসিভ মাইন্ডের। কাস্ট নিয়ে একদমই হয়নি লড়াই। লড়াইটা ছিল, সে তখন এস্টাবলিশ ছিল না। আচ্ছা, ঠিক আছে। আর মানে যে কোনো দিক থেকে হয়তো উল্টো দিক থেকে হ্যাঁ, আপনি একজন ওয়েল এস্টাবলিশড। হ্যাঁ, তখন। মিল ছিল না আর কি তখন। আর কি আপনার সংস্কৃতি, কালচারাল দিক থেকেই বলুন, এডুকেশন দিক থেকেই বলুন, দুটো ফ্যামিলি ডিফারেন্স ছিল। কিন্তু আমি স্টিক করেছিলাম। আমি বলেছিলাম যে যদি বিয়ে করতে হয় ওকে করবো, তাছাড়া করবো না। তো সেটা নিয়ে উনার কি কোনো রকমের মন্তব্য ছিল যে, মানে আপনি যেহেতু তখন উপার্জন করছেন, হ্যাঁ, মানে সুপ্রতিষ্ঠিত, আপনি একজন প্রতিষ্ঠিত একটা কলেজে আপনি তখন অলরেডি চাকরি করছেন, জয়েন করে নিয়েছেন, হ্যাঁ। এবং তিনি তখনও মানে সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি, সেটা কি আপনাদের সম্পর্কে কোনোভাবে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল? একদমই না, আচ্ছা, একদমই না। উল্টে আমরা দুজনে দুজনকে হেল্প করতাম। বাহ। যেমন কি ও ভীষণ ভালো অঙ্কে, স্ট্যাটিস্টিক্সে, এবং আমার সাবজেক্টে সে দুটো খুব লাগতো, এবং আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। মানে আমি বলতে নেই, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, সেখানে কিন্তু ওর অবদান অনেকটাই, তাছাড়া কিন্তু আমি হতে পারতাম না। এবং উল্টো দিকে আমিও যখন চাকরি করি তখন আমিও ওকে কিছুটা হেল্প করেছি। ও এমএসসি করেছে, এমবিএ করেছে, তা আমি হেল্প করেছি ওকে। এবং তারপর ও চাকরি পেয়ে গেছিল, বিয়ের আগে চাকরি পেয়ে গেছিল, অসুবিধা কিছু ছিল না।
তারপর ঠিক আছে, ওর বাড়ির থেকে অনেকটা তারপরে অমতের বিবাহটা হলো। সুনিশ্চিত হয়। বিবাহটা হলো 96-এ ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়ে হলো। তারপর ভালো ছিলাম, খুব সুখী। 98-এর মে মাসে আমার প্রথম একমাত্রই সন্তান ইমনের জন্ম হলো। এবং ওর আশাটা আমাদের জীবনে মানে একটা কি বলবো, মানে এত বড় ব্লেসিংস ছিল। আমরা দুজনেই খুব খুশি ছিলাম, কারণ আমরা দুজনেই মেয়ে চেয়েছিলাম এবং মেয়েই হয়েছিল। এবং যেহেতু দুজনেই মিউজিকের মানুষ ছিলাম, 2-3 মাস বয়স থেকেই আমার মেয়েটাকে বুঝতে পারলাম যে আমার মেয়েটা মিউজিকেরই মেয়ে। মানে এত খুশি ছিলাম মানে আমরা। সঙ্গীত তাকে জুড়ে ছিল সব হ্যাঁ, সময়। সব কিছুতেই। এবং আমরা ভীষণ হ্যাপি ছিলাম, একটা হ্যাপি ফ্যামিলি ছিলাম। কারণ ওর মতন একটা ভালো মানুষ, দুজনের ইনকামে একটা সন্তান, খুব ভালো। আমার শ্বশুরবাড়িতেও সেরকম কোনো বার্ডেন ছিল না, শ্বশুর তখনও চাকরি করতেন। তারপরেই একটা ঝড় তারপর একটা আসে। দিদি, আমরা সেটা শুনবো। ছন্দাদি, আমরা ফিরছি আবারও, শুনছিলাম আপনার কাহিনী। তো এইটুকুর মধ্যে আমরা যে সংঘাত সম্বন্ধে জানতে পারলাম, যে 8 মাসের একটা শিশু কোলে নিয়ে আপনাকে কিন্তু একটা বিশাল ঝড়ের মুখোমুখি হতে হয়েছে। সেই ঝড়টা সম্বন্ধে যদি আমাদের একটু ব্যক্ত করেন। বলবো, যখন আমার মেয়ের জাস্ট অন্নপ্রাশনটা শেষ হয়েছে আর কি, তা আমার হাজব্যান্ড একটা ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করতো। তো হঠাৎ একদিন সকালবেলা সব কিছু এলোমেলো হয়ে গেলো, একটা ফোন আসলো যে কোম্পানির যারা মালিক তারা চলে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর আমার হাজব্যান্ড যেহেতু তখন ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার ছিল, সবাই তাকেই চিনতো, কাজেই সেই বাড়িতে হুলুস্থুলু, এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো। সেটা তো সাংঘাতিক ব্যাপার। কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, তার কোনো খবর পাচ্ছিলাম না, কোনো ফোন, তখন তো ফোন এত ছিল না, ফোনে কন্ট্যাক্ট নেই, কোনো কিছু নেই, মানুষটার কোনো খোঁজ নেই। শুধু আমাকে একটা সকালবেলা ফোন করে বললো, তুমি ইমনকে নিয়ে বাড়ি থেকে চলে যাও। আমি ওই বাচ্চাটাকে নিয়ে, ডিসেম্বর মাস তখন, ওই ঠান্ডায়, শুধু ওর জামা কাপড় কিছু নিয়ে আমি, মানে আপনি কারণ তখনও কিচ্ছু জানেন না, আমাকে বললো এরকম একটা ঘটনা হয়েছে, তুমি ইমনকে নিয়ে বাড়ি থেকে চলে যাও, আর কিছুই জানি না আমি। তখন আমি থাকতাম লাচিতনগরে। তো ওই বাচ্চাকে নিয়ে আমি একটা অটোতে করে মোটামুটি লুকিয়ে আমি তখন আমার দাদার শ্বশুর বাড়ি এখানে, আমি সেখানে চলে যাই। এবং সেই তার কোনো খবর নেই। আর এই লোকটা এত সরল ছিল, কোনোদিনও বিশ্বাসও করতে পারিনি যে এত বড় বিশ্বাসঘাতকতা কেউ করতে পারে ওর সঙ্গে। তো করেছি, ওই সময়টা কিছু বলার নেই। আর বাইরে বেরোলেই লোকজনের মানে অত্যাচার, নানা ধরনের কথাবার্তা। আর তখন আমাদের সমাজ আসলেই মানে নিজেরাই তারা রায় দিয়ে দেয়। তো হ্যাঁ, দোষী নির্দোষ সেটা তো প্রমাণিত হবার পরে কথাগুলো বলা খাটে। সে চাকরি করতো ওখানে, তিনিও তো হ্যাঁ একটা কোম্পানির অধীনে ছিলেন। সেটাই। আমাকে অনেকেই বললো তুই এখান থেকে চলে যা। আমি বললাম না, আমি যাবো কেন, আমার হাজব্যান্ড তো কোনো দোষ করেনি, সেটা আমি জানি। ও তো আমার বাড়িতে 100 টাকাও আনেনি কোনো দিন, সেটা তো আমার থেকে তো ভালো কেউ জানে না। কাজে এই অবস্থায় ওকে ছেড়ে আমি কেন যাব, হতেই পারে না। তারপর একদিন হঠাৎ ওরা আসলো, মানে আমরাও কিছু যোগাযোগ করলাম, যেহেতু আমার বাবা একটু পলিটিক্সের সঙ্গে জড়িত ছিল, একটু ওপর লেভেলে ফোনাফোনি করে, তো তাদের সঙ্গে তো কানেকশন থাকেই সব। তো একদিন সকালবেলা দেখলাম ওরা এসছে, ও এসছে, ওই বাড়িতে গেছে। গিয়ে তখন সবাই বলল যে তুমি একটা কাজ করো, তুমি কয়েকটা দিন কাস্টাডিতে থাকো। সেইভাবেই, কারণ অনেকেই কেস দিয়েছিল ওদের নামে, তো যেতেই হতো আলটিমেটলি। একজন নির্দোষ মানুষের পক্ষে সেটা মেনে নেওয়া, সেটা যে কত কষ্ট, এবং তার পরিবার, আমি বুঝতে পারছি দিদি আপনার। কিন্তু তখন আর কিছু করার ছিল জল না, আসছে, ওই ওকে বাঁচাতে আমাকে ওটা করতেই হতো, নাহলে ওকে মেরে ফেলতো। কারণ আসামের পরিবেশ তখনকার, সেই এক্সটর্শন, ওই ব্যাপারগুলো ছিল।
তা আমিও তখন বললাম হ্যাঁ ঠিক আছে তুমি থাকো, কোনো অসুবিধা নেই, আমি আছি তো, আমি করব। আর যেহেতু লোকটা এত সরল ছিল, ও মানে বুঝতেই পারছিল না এটা কী হলো ওর জীবনের সঙ্গে। মানে তখন আমি এরকম একটা হয়েছিল যে আমি দুটো বাচ্চা মানুষ করছি, একটা আমার বাড়িতে আর একটা কাস্টডিতে। এখানে কাস্টডিতে না, মানতেই হবে দিদি, জেলে। এই সময়টাতে দাঁড়িয়ে আপনি যেভাবে, তখন ওই যে যুদ্ধ করতে হবে আমাকে, হ্যাঁ, সেই সেটাই। মানুষটিকে বাঁচাতে হবে, সেই নির্দোষ আর মানুষটিকে। সেখানে আমাকে প্রচণ্ড সাহস দিয়েছিলেন আমার পরিবারের লোক, বিশেষ করে আমার বাবা। আমার বাবা আমাকে শুধু একটা কথাই বলেছিল যে জীবনে যাই হোক তুমি কিন্তু ওর হাত ছাড়বে না কোনোদিনও। এবং সেই কথাটাই, এবং আমিও বুঝতে পেরেছিলাম যে ওর মতন মানুষকে ছেড়ে গেলে তো আমাকে আমাকে আমার পাপ হবে। কারণ ও তো কিছু দোষ করেনি, কিছু অন্য লোকের জন্য ওকে মানে দোষী বলা হয়েছে। তো যাই হোক হলো, এরকমভাবে 2 মাস গেল। 7 দিন পর বেল হলো। বেল হওয়ার পর বাচ্চাটা, মানে ও বাচ্চাটাকে এত ভালোবাসতো, যখন ও চাকরি করতো 3-4 মাস বয়স থেকেই আমার মেয়েটা নিচে গাড়ির শব্দ পেলেই ও তাকাতো যে বাবা এসেছে। সেই ওকে নিয়েও যেতাম আমি কোনো সময় দেখাতে। আমি বুঝতে পারছি দিদি, হ্যাঁ। আপনি এতটাই আবেগঘন হয়ে পড়ছেন। আমি দর্শকদের কাছে বারবার করে বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানে এরকম অনেক সত্য জীবনের উঠে আসে, যখন আমিও হয়তো কোথাও না কোথাও গিয়ে আবেগঘন হয়ে পড়ছি যখন শুনতে পাচ্ছি। কিন্তু এই কান্নাকে প্লিজ 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 কেউ কোনো দুর্বলতা বলে ভাববেন না। এটাই কিন্তু আমাদের আরো স্বচ্ছ করে, আমাদের মতো নারীদের আরো হয়তো শক্ত করে। দিদি তাই আজকে আমাদের এখানে বসে আছেন। দিদি না ফিরবো আবার। সেটাই আমি বলবো যে সেই সময়টায় যখন মানে মানুষ তোমাকে এতভাবে জাজমেন্ট করবে, মানে কিছু বলার থাকবে না, তখন তুমি মুখ ফুটে কিছু বলতেও পারছো না। কারণ বললে তোমাকে দোষী তো তোমাকেই বলবে না সবাই। ঠিক আছে সব কিছু মেনে নিয়েছি, কিন্তু একটা যখন লোক, কঠিন হ্যাঁ সময়, এই সময়টা মানে মোটামুটি কতদিন চললো দিদি? চলেছে 2 মাস পার করার পর ও যখন বাড়িতে আসলো, তখন ওকে এখানে রাখলাম না। আমার দাদা তখন শিলিগুড়িতে থাকতো, তখন শিলিগুড়িতে পাঠিয়ে দিলাম ওকে আমি। আপনি তখন এখানে হ্যাঁ আমি চাকরি বাচ্চা করছেন নিয়ে, এবং হ্যাঁ বাচ্চা হ্যাঁ সঙ্গে আপনার হ্যাঁ। ছোট মেয়েটি। কিন্তু ওখানেও পারলো না ও থাকতে। ও তখন মেন্টালি এতটাই ব্রেকডাউন হয়ে গেছিলো, আমি বুঝতে পারছিলাম যে একটা মানুষের এত ভালো একটা ইনকাম, এত ভালো একটা প্রতিষ্ঠা, হঠাৎ করে সেই মানুষটাকে যদি সমাজের মানুষরা এই চোখে দেখে, তার কিভাবে কেমন এফেক্ট হতে পারে তার উপর। আর বিশেষ করে পুরুষ মানুষ, সে যখন দেখছে যে আমার বাচ্চাটা হয়েছে, আমি কিছু কন্ট্রিবিউট করতে পারছি না সংসারে, তো তখন সেটা তার একটা উপর ভীষণ দিয়ে যে মানসিক ঝড় যায়, একটা হ্যাঁ সে যে, আমি ঝড়। বুঝতে পারছিলাম ওর ঝড়টা, আমি বুঝতে পারছিলাম। এবং কিন্তু actually সেটাও, আপনিও তো সেই হ্যাঁ ঝড়ের কিন্তু part। ওকে সেটা আমি বলতে পারছি না, কারণ ওর মেল ইগোতে লাগবে, সেটা বলা যাচ্ছে না। মানে সেটা একটা মানে সাংঘাতিক মানে দিন, সেগুলো সেগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু গেছে, কিন্তু ও প্রচণ্ড চেষ্টা করেছে, চাকরি আর করেনি। চাকরি আর ও করেনি, ও বলেছে যে না আমি আর চাকরি করব না। আমি বলছি ঠিক আছে তুমি চাকরি করো না। আস্তে আস্তে ওকেও আমি সময় দিলাম। ও ভীষণ ভালো টিচার, তার জন্য ওকে আমি এবং আমি আপনি বলছিলেন যে হ্যাঁ আমি statistics-এ টিউশন উনি করতাম, ও ভীষণ করতো ভালো। টিউশন, হ্যাঁ পড়াশোনা ভীষণ ভালো স্ট্যাটিস্টিক্সে। তো ওকে আমি আস্তে 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 সেইভাবে একটু সাহস দিয়ে দিয়ে, কোনো সময় যে লাগেনি সেটাও নয়, কারণ কোনো সময় হয়তো আমিও বিরক্ত হয়ে গেছি, বাচ্চাটা ছোট, ও থাকতো না, মাঝে মাঝে আসতো। তো এইভাবে করে গেল, অনেকটাই দিন চলে গেল মাঝখানে। তারপর সেই সেই জীবন থেকে আপনি অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে প্রচণ্ড এগিয়ে মানে গেলেন। আমি তখন মানুষ চিনতে পেরেছি। সব থেকে আমার বড় অভিজ্ঞতাটা এটাই হয়েছে যে আমি তখন মানুষ চিনতে পেরেছি, এবং চিনতে পেরেছি। আমাদের সমাজ আসলেই দিদি বড্ড অদ্ভুত, হ্যাঁ মানে আনপ্রেডিক্টেবল। প্রচণ্ডই আনপ্রেডিক্টেবল। কিন্তু একটা কথা ঠিকই, আমি মানে আমার মেরুদণ্ডটা এতই শক্ত ছিল, আমাকে কেউ ভাঙতে পারেনি। মানে তুমি বিশ্বাস করবে না, মানে দুটো বাচ্চা মানুষ হ্যাঁ করেছে আমি সেই সময়টাতে। চানমারিতে একটা সময় ছিল পুলিশ কাস্টাডিতে কয়েকদিনের জন্য। সে একদিন আমি চানমারিতে এসেছি, অনেক লোক আমাকে ঘিরে ফেলেছে। মানে সে কি অবস্থা, মানে ভাগ্যিস থানা থেকে তখন 2 জন অফিসার তাড়াতাড়ি এসে সেই লোকগুলোকে সরিয়ে আমাকে বাড়িতে পাঠিয়েছে।
আমি ওর তখন খাবার মানুষ বড্ড হিংস্র হয়ে যায়, মানে কল্পনা মানে করতে পারবে না তাদের কি চিন্তা শক্তি অবস্থা। লোপ হ্যাঁ, পায়, যেটা মাস অ্যাটাক যেটা আমরা বলি, অবশ্যই। এবং সেগুলো তো আমরা হ্যাঁ, আমি ফেস করেছি। ওই জন্য না মাঝে আমার মাঝেই তার নিদর্শন খুব পাই। ভালো একটা হয়েছে কি, সেই ঘটনাটার থেকে আমি এখন কোনো কিছুতেই ভয় পাই না, কোনো কিছুতেই আমি ভয় পাই না আর। জীবন অনেক নির্ভীক হ্যাঁ, করে দিয়েছে। অনেক নির্ভীক করে দিয়েছে। আমরা দিদির থেকে আরো আরো অনেক কিছু শুনবো। দিদি, আপনি অনেকটা যুদ্ধের পর একটা স্থিতাবস্থায় সংসারকে ফিরিয়ে আনলেন, কিন্তু এখানেই শেষ নয়। সংঘাত আবার শুরু হলো 22 বছর পর সংসার জীবনের। সেটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, তো সেই ঘটনার পর আমরা খুব ভালোই ছিলাম। ও এস্টাবলিশড হলো ধীরে ধীরে। তারপর 2013 সালে আমার মেয়ে ইমন ও ইন্ডিয়ান আইডল জুনিয়রে ফাইনালিস্ট হয়ে গেল ওখানে। তো আমরা খুব খুশি, কারণ আমরা চেয়েছিলাম বাহ। আমার মেয়ে সিঙ্গার হোক, সেটা চেয়েছিলাম। ও এখন মুম্বাইতে এস্টাবলিশড, সব ঠিক চলছিল। তারপরে কি হলো, আমার একাকিত্বই হয়তো আমাকে একটু ডিপ্রেশনের দিকে ফেলে দিল। একটু ডিপ্রেসড থাকতাম আর কি সবসময়। আগের কথাগুলোও মনে পড়তো, কীভাবে কাটিয়েছি জীবন। সেখানে একাকিত্ব মানে কি করে এলো ঠিক? হ্যাঁ, দাদা একাকিত্ব কি মানে তখন- হ্যাঁ না, চলে গেল আমার মেয়ে, চলে গেল মুম্বাইতে। আচ্ছা, মেয়ে চলে যাওয়ার হ্যাঁ, পরে। মেয়ে চলে যাওয়ার পর তারপর ও প্রায়ই মুম্বাইতেই থাকতো। তখন আমরা মুম্বাইতে একটা স্টুডিও করেছি। তো যাই হোক, একটা আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ঠিক আছে। এবং সেখানে দোষটা শুধু ওর একা ছিল না, আমারও ছিল, আমি স্বীকার করব। এবং আমার দোষটা হয়তো একটু বেশিই ছিল, এবং সেটা ও হজম করতে পারেনি। মানে মেয়েলিগতে এত প্রচণ্ডভাবে লেগেছিল যে ও জীবনে কোনোদিনও যে কাজটা করেনি সে কাজটা করা শুরু করলো। এবং তখন অনেকে আমাকে আর কত বলতো, আর কত সহ্য করবি, এখন ছেড়ে আয়। তখন আমি বললাম নিজেকে যে ঘটনাটা তো আমি তৈরি করেছি, আর ও তো এরকম মানুষ নয়, ওকে আমি ছেড়ে যাব না, ওকে আমি সংশোধন করব। বাহ। কারণ আমাদের ভারতীয় আসলে এই সংস্কৃতি, সাহসটাই হ্যাঁ, কিন্তু অনেকের থাকে না, প্রথমত সত্যিটা বলার, নিজের দোষটুকু স্বীকার করার। আপনি সেটাই। আজকে ইন ফ্রন্ট অফ ক্যামেরায় বসে যেটা বলছেন হ্যাঁ, যে ভুল হয়তো আমারও ছিল, হ্যাঁ, হয়তো না, আমারও ছিল, এবং আমি সেটা ইন্টেনশনালিই করেছিলাম। মানে আসলে আমরা এই যে গল্পগুলোর থেকে আমরা অনেক কিছু নিতে পারি, শিখতে পারি। তাই তো এই অনুষ্ঠানগুলো, এই আলোচনাগুলো আমাদের দরকার। তো আজকে আমরা যেটুকু নিলাম, এই যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আপনি যে কথাটা বললেন, এবং আপনার লড়াই থেকে যে আমরা যতটুকু নিলাম, যে যে কোনো পরিস্থিতিতে আমরা যেন কোনোভাবেই ভেঙে না পড়ি, আমরা যেন নিজেদের উপরে সেই আস্থাটুকু রাখি যে আমরা সময়টাকে আবার ফিরিয়ে আনতে পারবো। দিদি, চট করে একটা খেলা আছে, যেহেতু সময় দ্রুত চলছে ঠিক আছে, আমাদের, তো র্যাপিড ফায়ারে চলে যাব ঠিক আছে। আপনাকে আরেকটু বেশি করে জানার জন্য। তো জানতে চাইবো দিদি, জীবন আপনার কাছে কি? জীবন আমার কাছে একটা উদযাপন। বাহ। সংঘাত, আপনি জীবনে অনেক সংঘাত দেখেছেন। সংঘাত বেশিরভাগ সময়টাই আসে ভুল বোঝাবুঝি থেকে, এবং সেটা নিজেকে বুঝে নিতে হয় কোথায় ভুল বোঝাবুঝিটা হচ্ছে, তাহলে সেটা সমাধান করা যায়। একদম। যদি বলি প্রাপ্তি আপনার জীবনে কি? প্রাপ্তি আমার জীবনে সবথেকে বড় প্রাপ্তি আমার সন্তান, এবং সেই সন্তান প্রাপ্তিটা হয়েছে আমার স্বামীর জন্য। আর সেটাও মানে আমার সম্ভব হয়েছে আমার জীবনে এত সাহসিকতার, যেটা আমার যেটা সাহস সেটা আমি পেয়েছি আমার পরিবার থেকে, আমার বাবা মা, আমার ভাই বোনদের থেকে। ওরাই ইন্সপায়ার্ড করেছেন। সর্বশেষে জানতে চাইবো, আনন্দ আপনার কাছে কি? আনন্দ সবাইকে ভালোবাসা, ভালো রাখা। একদম যত প্রাণী আছে, যত জীব আছে, সবাইকে আনন্দ দিয়ে তুমি আনন্দ পাবে। একদম দিদি, আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে। আমরা ভীষণ একটা ভালো সময় কাটালাম আপনার সঙ্গে দিদি। যেতে যেতে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবেন? আমি একটা কথাই বলতে চাইব, মেয়ে কিন্তু কপাল করে মেয়ে জন্ম হয়, সেটাকে কেউ মানে এভাবে দেখবেন না যে আমি মেয়ে হয়ে জন্মেছি, সামনের বার যেন আমি মেয়ে না হই। না, কপাল করে মেয়ে জন্ম হয়, এবং জীবনে যদি কখনো ক্লান্তি আসে, তার জন্য আমাদের রবি ঠাকুর একটা
গান দিয়ে গেছে, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, আহা, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি পড়ি কভু। না কভু। সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লান্তি তো আসবেই, জীবন চালাতে চালাতে ক্লান্তি আসবে, সংঘাত আসবে, যুদ্ধ আসবে, আনন্দ আসবে, সব আসবে, এবং তার মধ্যে দিয়েই পার করে নিয়ে যেতে হবে সব কিছু। একদম তাই। তাই বলি। খুব ভালো একটা সময় কাটালাম। দর্শক বন্ধুরা, আশা করি আপনাদেরও আজকের এই পর্ব খুব ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। যেতে যেতে বন্ধুদের আবারও বলছি, আমরা হারতে আসিনি পৃথিবীতে। আমাদের অভিজ্ঞতা, আমাদের সঞ্চয়, তারকে সঙ্গে নিয়েই আমরা যেন এগিয়ে যাই। আমাদের জীবনকে যেন আমরা সেটা নিয়েই আলিঙ্গন করতে পারি। সকলে খুব ভালো থাকুন এবং ভালো রাখুন। আজকের মতো আসছি, দেখা হবে আবার পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার।